নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 60 বছর কংগ্রেস শাসনীয় শহীদ কনকলতা বড়ুয়ার নামে কেন নেই কোনো অনুষ্ঠান, প্রশ্ন হিমন্ত বিশ্ব শর্মার। উত্তর পূর্ব দিল্লিতে এক নাবালিকা হত্যার মর্মান্তিক কাহিনী। পাহাড় থেকে কাদামাটির স্রোত নেমে ক্ষতিগ্রস্ত, ক্ষোভ ধলাই গ্রামে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি এক ফেসবুক লাইভের মাধ্যমে কংগ্রেসের দীর্ঘ 60 বছরের রাজত্বের দ্বারা প্রাতিষ্ঠানিক রাজনীতিতে অশ্রদ্ধার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, কংগ্রেসের শাসনকালে কনকলতা বড়ুয়া সহ বহু প্রাতঃস্মরণীয় অসমিয়াদের স্বীকৃতির সময় পর্যন্ত হয়নি। শহীদ কনকলতা বড়ুয়া স্বাধীনতা সংগ্রামে মৃত্যুবরণ করেছিলেন মাত্র 17 বছরে। 1942 সালের 20 সেপ্টেম্বর গহপুর থানায় জাতীয় পতাকা উত্তোলনের সময় ব্রিটিশ পুলিশ তাকে গুলি করে হত্যা করে, কিন্তু আজও নেই তার নামে কোনো অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন, কংগ্রেস বারবার ক্ষমতায় এলেও এই শহীদ নারী সংগ্রামীকে শ্রদ্ধা করার অবকাশ কেন হয়নি। মই আশা কৰোঁ বানপানী শেষ হৈ যোৱাৰ লগে লগে আমি কনকলতা বিশ্ববিদ্যালয় নিৰ্মাণৰ কাম হাতত ল'ম। অকণমান মনত পেলাওকচোন, আজি ভাৰতবৰ্ষ স্বাধীন হোৱাৰ ৭৫ বছৰ অতিক্ৰম কৰি গ'ল। আমাৰ দেশত ৰাজ্যত ৬০ বছৰ পৰ্যন্ত কংগ্ৰেছৰ এখন চৰকাৰ আছিল। কনকলতাৰ নামেৰে এনে একোটা অনুষ্ঠান কৰাৰ বাবে তেওঁলোকে কেতিয়াও মনত ভবা নাছিল। আজি আমি গোপীনাথ বৰদলৈ হওক, কনকলতাই হওক, ডক্টৰ ভূপেন হাজৰিকাই হওক, আমাৰ ৰাজ্যখনৰ স্মৰণীয় ব্যক্তিসকলক সন্মান প্ৰদৰ্শন কৰিবলৈ আমি চেষ্টা কৰিছোঁ। কেইদিনমান আগতে কেবিনেটত আমি অসমৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী গোলাপ বৰবৰাৰ নামেৰেও ষ্টেট ইনষ্টিটিউট অফ ৰুৰেল ডেভেলপমেণ্টখন নামাংকিত কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছিলোঁ। ৰাজনীতিৰ পৰা বহু ওপৰলৈ গৈ, ৰাজনীতিৰ পৰা বহু ঊৰ্ধলৈ গৈ জননী জন্মভূমিৰ সেৱা কৰাটোৱে আমাৰ লক্ষ্য। প্ৰতিটো পল, প্ৰতিটো ক্ষণ অসমবাসীৰ লগত অসমবাসীৰ স্বাভিমান আৰু অসমবাসীৰ উন্নয়ন আৰু বিকাশৰ স্বপ্ন সাকাৰ কৰাৰ সংকল্প, এয়াই হৈছে আমাৰ লক্ষ্য। উত্তর পূর্ব দিল্লির নেহরু বিহার এলাকায় একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক 9 বছর শিশুর নগ্ন দেহ সুটকেসে ঢাকা অবস্থায়। শনিবার রাতে আত্মীয়ের বাসা থেকে বের হওয়া মেয়েটি 2 ঘন্টা পরও ফিরে আসেনি। বাবা খোঁজ খবরের এক পর্যায়ে মেয়েকে দেখেন ওই ফ্ল্যাটের প্রথম তলায় তালাবদ্ধ করা একটি ফ্ল্যাটের পাশে দাঁড়িয়ে। তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করলে খোঁজ দেন মেয়েটিকে, আজ করে দেহ। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেহ পরীক্ষায় শিশুটির মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যৌন নির্যাতনের সম্ভাবনাও তদন্তকারীর বক্তব্যে উল্লেখ রয়েছে। দিল্লি পুলিশের খবর, ঘটনাটি রাত 8:41 নাগাদ পিসিআর কলের মাধ্যমে দয়ালপুর থানায় জানানো হয়। বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তের খোঁজ চলছে। পাহাড় থেকে কাদামাটির স্রোত এসে গ্রামের প্রায় প্রতিটি বাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। কাদামাটি ঢেকে দিয়েছে গ্রামের প্রায় 300 বিঘা জমির ফসল। এই ধরনের পরিস্থিতিতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন গ্রামের শতাধিক খেটে খাওয়া পরিবারের লোকেরা। পুরো গ্রামের মানুষ কৃষিকাজ ও চাষবাসের উপর নির্ভরশীল। সমস্ত ধরনের ফসল হারিয়ে আজ তাদের মাথায় বাজ পড়েছে। ঘরে বাইরে কাদামাটিতে ঢেকে যাওয়ায় দরিদ্র পরিবারের লোকেরা এক অসহায় পরিবেশের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। 4 দিন ধরে এ ধরনের পরিস্থিতি বিরাজ করছে মধ্য ধলাইয়ের পানিঘোড়া জিপির বড় শালগঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রামটিতে। শনিবার বড় শালগঙ্গা ফরেস্ট ভিলেজের গ্রামবুড়া ফরেস্ট হেডম্যান রতন গৌর, উত্তম সিনহা, বাসন্তী গৌর, রেখা কল, বিশু কল, অঞ্জলি কল, উষা গৌর এবং আশারানী গৌর বলেন, ধলাই লোহারবোদ আসামমালা রাস্তা নির্মাণের কাজ চলছে। গত 3-4 দিনের বৃষ্টিপাতে পাহাড় কাটার মাটি এসে তাদের গ্রামকে সর্বনাশ করে দিয়েছে। থাকি রাস্তা আছে, সরকারের রাস্তা বনাইছে, গেছে তোমার বারিকা পিস রাস্তা হয়েছে, তো আমরা মানে বাধা দিছে না, রাস্তা বানাইও না কইয়া
রাস্তা বানাইছে ঠিকও হয়েছে, বাকি আমরা রাস্তা ঘর বাড়ি সব ভাঙ্গিয়া, রাস্তা সিলি পাইয়া ঘর বাড়ি সব ভাঙি দিছে। আর ক্ষেতের জমিন বেজান আসলো 300 কিয়ার আসলো, নানি 300 কিয়ার জমিন আসলো, রাস্তা ভাঙ্গিয়া মানে সব আইয়া মাটি ঢাকি দিছে, বালু পাথর মাটি আইছে সব ঢাকি দিছে। তো আমরা গরিব মানুষ কিতা করিয়া খাইমু? তো এখন সরকারে এখন কিতা করা যায়, সরকারে কিতা করিয়া দিব, এখন গরিব মানুষ কিলা খাইয়া বাঁচবো। সরকারের জিমা দিছে, এখন সরকারে কিতা করা যায়। হালি ফালাইছে 1.5 মনের ধানে, বড়ুয়া ধান লাগাইবার লাগি ফালাইছে, এগুলো তো সব মাটি ঢাকি দিছে। আউশ ধান লাগাইবার লাগি 1.5 মনের মানে ধান ফালাইছে, জ্বালা ধান, এগুলো তো সব ঢাকি দিছে। এখন আমরা গরিব মানুষ কিতা করিয়া খাইয়া যাইমু, এখন সরকারে জানে, সরকারে ভরসা দিছে, এখন সরকারে জানে কিতা করে গরিব মানুষরে। গড় এখন আর গড়ে থাকা যায় না, আমি ক্যাম্পো গিয়া থাকি, ভাত খাইতে এখানে পারা যায় না, ক্যাম্পো গিয়া ভাত বানাই আমরা খাই এখন। আর পাথর মাটি সব ভরি গেছে ক্ষেত, আর ক্ষেত করবার আর উপায় নাই আমার। সব মাটি উঠি ঢাকাইয়া, দেখুন আমার ঘরও পানি ঢুকি যায়, ইন্দ্রাবাস ঘরও পাইলাম, সব ভাসিয়া যায়। কিতা করিয়া খাইতাম, কিতা করিয়া নাই, আমি দেখো না বড় দিকদারি, সব একদম সবজি উবজি শেষ। আর আমি আর কিতা করতাম, মরতাম না বাঁচতাম। আমার করে दिखे आसे गो फिसारी रहे सब एकदम माटी से ढाप गया है। अब क्या करेगा, हैं? सब मछली उछली सब भस गया है, कुछ नहीं है। अपना फिसारी खेत उत सब भस गया, माटी आके सब मिल हो गया है, घर द्वार शेष हो गया, पान जूम गुआ बगान कोला बगान, माटी आके सरकारी रास्ता बनाया है, सब माटी आके सब भटा दिया है। क्या करेगा, क्या खाएगा? घर में तो चूल्हा में आग ही जलाने नहीं सकता है, घर में माटी धूप उक के ना सब शेष हो गया। 1994 সালে আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলন শেষ হওয়ার প্রায় 30 বছর পর আকসার প্রতিষ্ঠাতা সদস্যদের উদ্যোগে তৈরি হলো প্রাক্তনী আকসার কেন্দ্রীয় কমিটি। রবিবার শিলচরে অনুষ্ঠিত এক সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সম্মতিক্রমে এই কমিটির মুখ্য আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আকসার প্রতিষ্ঠাতা সহসভাপতি অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর এবং মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আকসার প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক পার্থরঞ্জন চক্রবর্তী। এছাড়া আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন আকসার প্রতিষ্ঠাতা পদাধিকারীদের মধ্যে প্রমোদ শ্রীবাস্তব, গীতেশ রঞ্জন পাল, পঙ্কজকান্তি দেবরায় এবং সালেহা খানম। কমিটির পৃষ্ঠপোষক হিসেবে আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়ের নাম চূড়ান্ত করা হয়েছে। পরে মুখ্য আহ্বায়ক হিলাল উদ্দিন লস্কর বলেন, এই কমিটি বরাক উপত্যকার ছাত্র এবং যুবকদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাবে। আসাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়ন তাদের লক্ষ্য থাকবে বলে জানান তিনি। এছাড়া এদিনের সভায় আগামীতে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা ভিত্তিক কমিটি গঠন ছাড়াও আসাম বিশ্ববিদ্যালয় ও সত্তরে এই সংগঠনের একটি শাখা তৈরি করা হবে বলে এদিন জানিয়েছেন উপস্থিত সদস্যরা। পবিত্র ঈদের দিন ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় আহত পিতা সহ 2 শিশু সন্তান। এলাকা জুড়ে চাঞ্চল্য। শিলচর মণিপুর জাতীয় সড়কের কাশীপুরে সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। শনিবার ঈদের আনন্দ উপভোগ করতে 2 শিশু সন্তানকে বাইকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন একজন পিতা। কিছুক্ষণ যাওয়ার পর শিলচর মণিপুর জাতীয় সড়কের দিকে যাওয়ার সময় কাশীপুর অঞ্চলের সম্মুখে দ্রুতগতিতে আসা একটি স্কুটি ধাক্কা মারে বাইকটিতে। তখন বাইকে থাকা 2 শিশু সহ তাদের পিতা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে এসে গুরুতর আহত অবস্থায় 2 শিশু সন্তান সহ আহত বাইক আরোহীকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। আহতরা কাছাড়ের নিয়াই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আধা ঘন্টা আগে আমি ঘরের মধ্যে আসলাম, স্নান করি একটু আমি স্ন্যাক্স নিতে আসলাম, তখন হঠাৎ একটা আওয়াজ শুনি আমি ঘর থেকে দৌড় মারি বাইরেছি, বাইরে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কেন অ্যাক্সিডেন্ট হয়েছে? একটা বাইক একটা স্কুটির মধ্যে। আর পরে আমরা দেখছি একটা মানুষ মানে তোমার রোডের মধ্যে পুরো যে শুয়ে আছে, আর তার খানা দিকে ব্লিডিং হয়, নাকা দিকে ব্লিডিং হয়, খুব বেশি ব্লিডিং হয়, আর ছোটো ছোটো বাচ্চা দুটো আসলো তার ছেলে আর মেয়ে। আর পরে একটা স্কুটি যেটা দেখা মারছে, কার ব্লিডিং হইছে? স্কুটি আলার না গাড়ি আলার? যে বাইকের মধ্যে আসলো, যে বাইকের মধ্যে আসলো তার সঙ্গে ছোটো ছেলে একটা ছোটো মেয়ে একটা আসলা, আর খানার দিকে নাকা দিকে খুব বেশি ব্লিডিং হইতে আসলো। পরে আমি লোকের মানুষের জিজ্ঞাসা, আমার ঘরের সামনে হয়েছে অ্যাক্সিডেন্ট, আমি দেখলাম কীরকম হয়েছে। তারা বলছেন যে স্কুটি তার কাছে আসলো, তারা বলছে খুব রাফলি আর কি রাইডিং করতে আসলো, এরকম ওই গেটা দেখা মারছে আমার বাইকালারে, আর বাইকালার অ্যাক্সিডেন্টটা হয়েছে। এটা কোন জায়গা? এটা হলো কাশীপুর পার্ক হচ্ছে। আপনার নাম? আমার নাম ফিরোজ আহমেদ। সামান্য কথা কাটাকাটি নিয়ে ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত করল পাপন গোয়ালা নামে এক দুষ্কৃতী। ঘটনাটি সংঘটিত হয় 4 জুন বুধবার বিকেল 4টায় কাছাড় জেলার বিলাইপুর নকশাটিলা বরম থানে।
বাড়িতে একা পেয়ে দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে বয়স 22-এর সুমিত গোয়ালা মারাত্মক জখম হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয় ও ধোয়ারবন থানায় লিখিত অভিযোগ জানানো হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, আজ পর্যন্ত এই দুষ্কৃতীকে পাকড়াও করতে পারেনি পুলিশ। এ নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। 4-5 জন মিলিয়া মারছে, আমরা ন্যায় আজকে পর্যন্ত পাইলাম না। কারণ আজকে অতজন মিলিয়া একজন মানুষের উপরে এই ঘটনাটা করছে। বাড়িতে কেউ আসিল না, সব খেতে পাথারে গেছিল গিয়ে আপনার। এরপরে তারা এই ঘটনাটা তারা বাচ্চায় মানুষে একলা পাইয়া এই ঘটনাটা করছে। আমরা এটার ন্যায় বিচার চাই, কিন্তু থানার বিচার দিছি, আজকে পর্যন্ত কোনো বিচার আইছে না। একদিন পুলিশ গিয়া ঘুরিয়ে আইছে আর তার কোনো খবরও নেই। আমরা রোগীর অবস্থা খুব সিরিয়াস, কোন সময় তার প্রাণ যাইব এটা আমরা আসামের মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে চাই। আমরা এটার লাগি ন্যায় চাই সবার কাছে, একটু আমরা ন্যায় দেই। গরিবর পয়সা করি আমরা নাই, গতিকে আমরা এই ঘটনাটা কেউ আমরা জিগায় না। दरबार हुई से अच्छा दरबार भइल बुधवार के 4 बजे आ घरे केहू ना रहे और ओके मार के ओकर माथा फटा देना। हमनी तो गरीब आदमी, पैसा कौड़ी ना है, ओनी हमनी के चाहत खेदा दे के सुदीप बुआला, मनदीप बुआला, पिंटू बुआला, पापन बुआला सब मिल के मरले है और हमनी के घरे केहू ना रहे। आपने के तब हम ओकर बहिन। अच्छा कबे হইছে ঘটনা? बुधवार 4 बजे। আচ্ছা, তো তোমরা কিটা চাও? ডেমো চেক হাতে পেয়ে ঘুষ না দেওয়ায় বন্যার সরকারি অনুদান থেকে বঞ্চিত পূর্ব সোনাইয়ের এক পরিবার। তদন্তের দাবি বেসরকারি সংস্থার। প্রতিবছর জমা জল ও সোনাই নদীর জলে প্লাবিত হয় পূর্ব সোনাইয়ের বৃহত্তর দক্ষিণ মোহনপুর ও উত্তর মোহনপুরের প্রায় 20টি গ্রাম। বন্যায় বিপর্যস্ত পরিবারের কপালে জোটেনি সরকারি অনুদান। 30,000 টাকা ঘুষ না দেওয়ায় সরকারি প্রদত্ত 1,20,000 টাকা ঢুকেনি অ্যাকাউন্টে। সোনাইয়ে সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ মতে বিগত বন্যার পরবর্তী সময় শিলচরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্যরা বিগত 2024 সালের ডিসেম্বর 14 তারিখে আনুষ্ঠানিকভাবে কাছাড়ের বেশ কজন বন্যা পীড়িতদেরকে 1,20,000 টাকা করে ঘর নির্মাণের টাকার চেক তুলে দেন। কিন্তু সেই টাকা হিতাধিকারীর অ্যাকাউন্টে জমা আর হয়নি। দক্ষিণ মোহনপুর চতুর্থ খণ্ডের তুতিরগাঁও গ্রামের বাসিন্দা নুরুল আহমেদের স্ত্রী মমতা বেগম ও সেদিন অনুষ্ঠানে গিয়ে ডেমো চেক গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার 2 দিন পর দুজন সরকারি কর্মী বাড়িতে এসে তার কাছে 30,000 টাকা দিলে টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার কথা বলেন। কিন্তু মমতা বেগম অ্যাকাউন্টে টাকা ঢোকার পর 30,000 টাকা দেবেন বলে তারা না মেনে চলে যান। এর পরবর্তী সময়ে অপেক্ষার 1 বছর সেই টাকা আর মমতা বেগম পাননি। 2024 গান্ধী গ্রাউন্ড আমরা মমতা বেগম একটা ডেমো চেক দেওয়া হয়েছিল হাউসফুল ড্যামেজের লাগি। আমরা তো তার লগে আগে কন্ট্যাক্ট করেছিলাম, আমরা তখন আমরা তার যতটুকু সাহায্য করা গেছি তার হাউস ড্যামেজ হয়েছে, তার লগে মাথা কথা করে তার ফর্ম ফিল আপ তার যতটুকু হেল্প করা লাগছে আমরা করছি। সরকার প্রশাসনের লগে মিলিয়া যতটুকু ফারা গেছে তারা সাহায্য করলাম। লিস্টও নাম আইলো, তারা গেছেন গ্রাউন্ডে গিয়ে তারা ডেমো চেকও রিসিভ করছেন মিনিস্টারের কাছ থেকে। রিসিভ করার ফলে তারা খোয়া হয়েছে সোমবারে ঢুকিয়ে যাব টাকা। সোমবারে যখন ঢুকিয়ে যাব টাকা তখন তো আর আমরা নিশ্চিন্ত আসলাম যে এই বিষয়ে আর কিছু প্রবলেম হইতো না। তারা আজকে যখন আবার ফ্লাড হয়েছে আমরা আবার তারা এখানে ভিজিটও আইছি। ভিজিট হওয়ার পরে আমরা তারা জিজ্ঞাসা করলাম যে কিতা হইলে আপনার ঘরের খবর কিরকম। তখন তাই আমরা জানাই যে যখন তাই টাকা ঢুকার মাথা ছিল যেদিন সে তার আগের দিন রাত্রে তারা বাড়িতে বলে দুইজন অফিসার আইছে, আইয়া তারা কাছ থেকে টাকার ডিমান্ড করছিল। তখন তারা দিতে পারছেন না, আর তারা কইছেন যে আমরা তো কইছেন স্যার তারা ঢুকি যাব টাকা, তো ওই জিনিস লাগি তারা আর মাতেও গেছেন না। আমার মাতো লগি যে অতদিন হয়ে গেল আবার টাকাটা ঢুকলো না কেন, সেই যে টাকা ডিমান্ড করছিল যে স্যার তারা আইসলা কেন তারা যেন টাকা ডিমান্ড করছিল এই টাকা না দেওয়ার লাগি কিন্তু এখন পর্যন্ত তারা টাকা ঢুকছে না বা সে বা খারাপ জড়িত এই জিনিসের লগে। এই জিনিসের উপরে একটা তদন্ত আর অতি সত্তর যত জলদি পারা যায় সরকার প্রশাসনে এরার উপরে একটা ব্যবস্থা লোক আর এরারে তারা যেটা প্রাপ্য অধিকার যেটা সেটা ওটা দিয়া দেওক তারারে, এটাই আমি বলবো। সম্প্রতি ফকিরজেলা এলাকায় বরাকভিলি হাই স্কুলের একজন অস্থায়ী শিক্ষককে মারপিটের ঘটনায় থানায় এফআইআর দেওয়া হয়েছিল। সেই এফআইআরে প্রাযুক্তিকভাবে
জয়নারায়ণ নুনিয়া সহ আরো কয়েকজন ব্যক্তির নাম অযথা সামিল করায় জয়নারায়ণ নুনিয়া ওনার পরিবার সহ এলাকার নাগরিকেরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সেদিন মারপিটের ঘটনার সময় এফআইআরে উল্লিখিত ব্যক্তি জয়নারায়ণ নুনিয়া ন্যাশনাল হাইওয়েতে ওই সময়ই প্লাম্বারের কাজে ব্যস্ত ছিলেন, যার সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে। অথচ ওনাকে অযথা মামলায় সামিল করায় এলাকার নাগরিক ও পরিবারের সদস্যরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং অতি সত্বর ওনার নাম মামলা মোকদ্দমা থেকে সরিয়ে নেওয়ার দাবি জানান তারা। অন্যান্য কয়েকজন ব্যক্তিও তাদের নাম অনৈতিকভাবে জড়িত করায় সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ ব্যক্ত করেন। पूछ लीजिए, हम नहीं था यहाँ पर, फिर भी हमारा ऊपर में वो लोग केस दिया है। सीसी कैमरा भी है, सीसी कैमरा में मैं नहीं हूँ, नहीं दिखाई दे रहा हूँ, फिर भी वो लोग मेरा नाम से केस दिया है। केस जाकर चला गया कोर्ट में। हम प्लम्बर काम करता हूँ, ये बहुत मेरा लॉस हुआ है, क्षति हुआ है। अभी फिर है केस थाना में जाकर कोर्ट में चला गया, तो हम नहीं था, तो हमारे ऊपर क्यों वो लोग केस दिया। आपका नाम क्या? मेरा नाम जयनारायण नुनिया। आपका नाम आ गया? हाँ, मेरा नाम आ गया है, केस में दिया है वो लोग। तो ये आपका नाम क्यों आया? हम नहीं था, वो लोग जानते हैं, हम तो कुछ नहीं जानते हैं। जानते हैं ना क्यों दिया, क्यों नहीं दिया, कोई दुश्मनी था पहले? कुछ भी नहीं था। तो जिनका जिनका नाम आया है कुछ पता है? नहीं, हमारा आया है, मेरा संबंधी है सौदेव नुनिया, केशव, इंद्रजीत नुनिया, वो लोग 3 भाई है। मेरा संबंधी है 2 संबंधी 1 साला है। मैं नहीं था, मेरा भी केस, मेरा नाम भी दिया है। हम तो आया ही नहीं इधर में। हम लोग तो 1 साल से यहाँ पर नहीं रहते। हम लोग का बच्चा है 3 ठो, उन लोगों का पढ़ाने के लिए हम लोग नेशनल हाईवे वहाँ पर फ्लैट में भाड़ाटिया रहता हूँ, मतलब चौकीदार हिसाब है, गेट तल्ला मारने का ऐसे वेतन हिसाब से रहता हूँ। तो हमारा आप लोगों से यही अनुरोध है कि हम लोग का न्याय चाहिए, क्योंकि इनको झूठा केस में फंसा के हम लोग का तो सबूत है, सीसी कैमरा हम लोग का फुटेज है। यहाँ पर भी सीसी कैमरा है, मुझे तो मालूम नहीं, आदमी लोग बोल रहे हैं यहाँ पर है। कौन सा बात सही है कौन सा गलत है हम लोग को तो पता नहीं, क्योंकि हम लोग का न्याय चाहिए कि इनको गलत क्यों फंसा दिए वो लोग। रहता है, मेरा बड़ा भाई भी सेपरेट रहता है, 2 नंबर वाला भी सेपरेट रहता है, मैं भी सेपरेट रहता हूँ। लेकिन हम लोग का तीनों आदमी का नाम उसमें घुसा दिया केस में, जो हम भी उसको मारपीट किया है। लेकिन उसको कुछ नहीं हुआ है, लेकिन गाड़ी के अंदर था, उसको कैसे मारेगा। अगर उसको मारना होता तो गाड़ी के बाहर मारता, लेकिन हम तो नहीं, गाड़ी के अंदर मारपीट का फुटेज है। हाँ तो है, लेकिन नहीं थे वहाँ। हाँ, तो एक आदमी के साथ उसका झगड़ा हुआ। हम लोग तो उसका कुछ नहीं किया है। एक आदमी था, एक आदमी उसको झगड़ा किया, हम लोग सामने आ गया, आके हटा दिया, मतलब बोल दिया छोड़ दो ये सब, मतलब सामने आ गया, इसलिए बस हम लोग का भी नाम में दे दिया केस। मेरा बहन जमाई था, मेरा वो जीजा जी था, वो भी नहीं था, वो सिलचर में 1 साल से रहता है, लेकिन उसका भी नाम घुसा दिया केस। हटाया गया। तो इतना लोगों का नाम एफआईआर में क्यों है? एफआईआर में इतना लोगों का, ये तो मतलब ये तो हम लोग देखा भी है यहाँ पे कि दूसरा कोई था नहीं। अब ये भी लिंक रोड रहते हैं, और वो केशव वो भी तो दौड़ कर आया था झगड़ा का टाइम, और 2-4 आदमी है, वो लोग आया था छुटाने के लिए बस। मारपीट तो 1-2 ही आदमी का साथ हुआ था, मतलब वो महेश्वर था, सौदेव भाई था, और एक्स्ट्रा कोई आदमी मारा पीट नहीं हुआ है। तो इन्हें क्यों लपेटा गया? तो पता नहीं यहाँ पे। ঈদের দিনে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল বরখোলার এক যুবকের। হত যুবকের নাম জাহিদুল ইসলাম খাদেম, বয়স 28, বাড়ি বরখোলার বড়রামপুর জিপি ডলু বস্তিতে। আহত অপর যুবকের নাম বাহারুল ইসলাম মজুমদার, বয়স 18, বাড়ি শিলচর বিধানসভার বদরপুর মাছিমপুর জিপির বদরপুর প্রথম খণ্ডে। জানা গেছে ঈদের দিন সন্ধ্যা নাগাদ ঘটে এ দুর্ঘটনা। ডলু অন্নপূর্ণা সংযোগী পূর্ত সড়কের শিলচর বিধানসভার অন্তর্গত বদরপুর মাছিমপুর জিপির মাছিমপুর বাগান এলাকায় 2টি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে এ দুর্ঘটনা। ঘটনার পর স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক শামসুদ্দিনের প্রচেষ্টায় 2 যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ পাঠানো হলেও রাতে মেডিকেলে কলেজে মৃত্যু ঘটে বরখোলার ডলু বস্তির বাসিন্দা যুবক জাহিদুল ইসলাম খাদেমের। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ডলু রামপুর, বড়রামপুর, আর একজন হইল গিয়া এই বদরপুর পাডওয়ানের মানুষ, তারা অবশ্য সুস্থ আছে। আর এই যে বড়রামপুরের যে তার নাম হইল গিয়া জাহিদুল হোসেন, উনি মারা গেছে। কালকে হসপিটাল নেওয়া যাওয়ার পরে উনি মারা গেছে। তারপরে আমি প্রশাসনকে খবর দিচ্ছি, তারাও আইসে, আইয়া গাড়ি 2টা উঠাইয়া লইয়া যাওয়া হয়েছে। আর এখন দিনের বেলা আমি একটা ভিডিও করলাম, যে জায়গাটা দেখালাম ওদিকে দেখাও না, একটা বাইক ওদিকে পড়ছে গিয়া, ওটা উঠা নিয়ে হয়েছে, আর একটা বাইক ওখানে পড়ছে। আর মেইন হয়েছে গিয়া এই খুঁটিটা,
এই কুটির মধ্যে তার মাথাটা লাগছে, ওখান থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওনার তার মাথা লাগছে এই কুটি। ভিডিও তোমার কি হয়ে গেছে? আছে ভিডিও। এই কুটিটা হইল গিয়া, এখানে তার মাথা লাগছে, এই যে হেমলেট জুড়ি হয়ে গেছে, ওই যে হেমলেটের টুকরা এখনো আছে এখানে হয়েছে, এই যে হেমলেটের টুকরা। না, মানুষ মারা গেছে, কালকে মারা গেছে। রবিবার রাস্তা চাই ঘর চাই, রাস্তা চাই ঘর চাই স্লোগান তুলে আকাশ বাতাস মুখরিত করে তুলেন গ্রামবাসী। শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তোপখানা দ্বিতীয় খণ্ড রামনগরের দাসপাড়া অঞ্চলে অতিসত্বর রাস্তা নির্মাণের দাবি নিয়ে সরব হলেন গ্রামবাসী। আশ্চর্যের বিষয়, জনবসতির ৮০ বছরের অধিক সময় পেরোলেও এখনও কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হয় গ্রামবাসীদের। যদিও পাকা রাস্তার জন্য প্রায় ৮ লক্ষ টাকা স্যাংশন হলো, ফলকও লাগানো হলো, ৬ মাস অতিক্রান্ত হলো, তবুও শুরু হলো না রাস্তার কাজ। এদিকে অনেক গ্রামবাসী অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর ২০২০ সনে পাওয়া ঘরের তৃতীয় কিস্তি এখনো পর্যন্ত পাননি অনেক গ্রামবাসী। তাই অতিসত্বর ঘরের তৃতীয় কিস্তি ও রাস্তা নির্মাণ নিয়ে সরব হলেন গ্রামবাসী। প্রায় ২ শতাধিক গ্রামবাসী একসাথে জড়ো হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। আমরা তো 2020 ঘর পাইছিলাম, পাইয়া তো আমরা আবার সেকেন্ড কিস্তি রয়ে গেছে, আমরা তো কিস্তি আবার 3 নম্বর কিস্তি রয়ে গেছে, আমরা তো আবার পাইছি না। আমরা কবে পাইমু এটা আমরা জানার অধিকার লাগে। আমরা পিছনে যারা পাইছে ঘর তারাও টাকা ঢুকে গেছে, আমরা টাকা ঢুকে না। রয়ে গেছে এখনো 5 বছর হয়েছে, 3 বছর 3 নম্বর কিস্তি এখনো ঢুকে নাই। কিন্তু দেয় না, দিবা দেয় না। আমরা তার আশা ওখান ঢুকিব ওটাও খালি শুনিয়া যায়, কিন্তু ঢুকে না। অ্যাকাউন্ট চেক করতে করতে আমরা এখানে বুড়া হয়ে গেছি, আর কিতা কইতাম, হওয়ার কিচ্ছু নাই। আর ভোট দেওয়ার পরে তখন আর কেউ আমরা জিজ্ঞাসা করে না। এই ফলার মধ্যে এরকম যে অবস্থা আমরা কন্ডিশনে থাকি, আর কোনো দিকে এরকম দেখছি না। এর থেকে আরো কত ভিতরে বস্তি আছে, কি সুন্দর ব্লক পালাইল আছে, রাস্তা আছে। আমরা এইরকম এই জায়গার মতন আমি আর দেখছি না কোনো জায়গা। বন্যা কবলিত হাইলাকান্দিতে এবার ত্রাণ সামগ্রী লুণ্ঠনের বিস্ফোরক অভিযোগ। হাইলাকান্দি জেলার চণ্ডীপুর প্রথম খণ্ড এলাকার মাঝরপাড় গ্রামের উত্তেজনা ছড়িয়ে পড়েছে রবিবার, যখন গ্রামবাসীরা সরাসরি ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগ এনে পথে নামেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি সহায়তার নামে আসা ত্রাণ সামগ্রী ঠিকভাবে বণ্টন করা হয়নি। ত্রাণ সামগ্রী লুটপাটের পেছনে চণ্ডীপুর এলাকার বিএলও রঞ্জু চৌধুরীর হাত রয়েছে বলে সরব হন তারা। বিক্ষুব্ধ গ্রামবাসীরা এদিন চণ্ডীপুর এলাকায় বিক্ষোভে ফেটে পড়ে সরকারি সহায়তা প্রকৃত উপভোক্তাদের না পৌঁছানোর অভিযোগ তুলে ধরেন তারা। কিছু নির্দিষ্ট ব্যক্তির মধ্যেই ত্রাণ সামগ্রী সীমাবদ্ধ রাখা হয়েছে, যাতে প্রকৃত বন্যার্থীরা বঞ্চিত হন। এদিকে ত্রাণ বিতরণের স্বচ্ছতা ও জবাবদিহিতা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসীরা। অভিযোগের জেরে চণ্ডীপুর এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়ে। বাঁশবাড়ি জিপি অন্তর্গত চণ্ডীপুর পার্ট 1 মাজরফার আজকে বিগত 5 দিন জলে ডোবা অঞ্চল অদ্য জলে ছাড়িয়া গেছে, মানুষে খুবই কষ্টের মধ্যে দুর্ভোগ করে। আজকের দিনে 5 দিন হয়ে গেছে, বিগত এক পবিত্র ঈদের দিনের কারণে আমরা প্রতিবাদ করছি না। আজকে আমরা মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করতে বাধ্য হয়েছি, যাতে এই অঞ্চলে প্রায় 500-700 পরিবার ফ্যামিলি আজকের দিন অবধি পর্যন্ত রিলিফ কে বা কারা রিসিভ করিয়া আনার পরে কিছু সংখ্যক মানুষের অন্য সাইডে দেওয়া হয়েছে, ওয়ানের হো সাইডে দি। কিন্তু মাজরপাড় এই বৃহত্তর অঞ্চল প্রায় 500 পরিবার মানুষ আজকের দিন পর্যন্ত কোনো একটা মানুষে কোনো একটা রিলিফ এখন পর্যন্ত পাইছে না। আমরা মাননীয় ডিস্ট্রিক্ট ডিসি মহোদয়কে সম্বোধন করে হইয়ার এবং আমাদের আলকাপুর সার্কুল অফিসারকে সম্বোধন করে হইয়ার অতি সত্তর প্রশাসনকেও সম্বোধন করে হইয়ার যে যাতে অতি সত্তর আমরা এই বিষয়গুলি ইনকোয়ারি করা হয়, উপযুক্ত মানুষে যাতে প্রাণ সামগ্রী পায় অতি সত্তর। আজকে বিগত 5-7 দিন হয়ে গেল গিয়া মানুষের এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী কোনো কিছু পাইল না, যার জন্য আমরা আজকে বাধ্যতামূলক আমরা মিডিয়ার মাধ্যমে আজকে আসামের সিএম স্যার বিগত 2 দিন বরাকবেলিতে এই মানুষের কারণে মানুষের কষ্ট দুর্দশা দেখে উনি বারবার এই বরাকে 2 বার সফর করেছেন, উনি সব কিছু দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা যারা বন্টন
1979 সালে গুরুচরণ কলেজের প্রি ইউনিভার্সিটি বিজ্ঞান বিভাগ ছাত্রছাত্রীদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্তমান বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে একটি ত্রাণ শিবিরের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়। 8 জন রবিবার সকাল 9টায় কাছাড় জেলার বরখোলার অন্তর্গত হলদিগুটি গ্রাম ও সেই সঙ্গে সাঁওতাল টিলার বন্যা দুর্গত মোট 100টি পরিবারের মধ্যে ত্রাণ বণ্টন করা হয়। এতে মূলত পরিবার প্রতি কয়েকদিনের অনুপাতে ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, সয়াবিন, বিস্কুট ইত্যাদি একটি প্যাকেট দুর্গতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বৌলা বস্তিতে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি, শিলচর পরিচালিত শ্রীমা সারদা কোচিং সেন্টারে আয়োজিত এই ত্রাণ শিবিরে এক সমীক্ষার মাধ্যমে নির্বাচিত 100টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ তুলে দেন 1979 সাল গুরুচরণ কলেজ প্রি ইউনিভার্সিটি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অমলেন্দু দে, সুশান্ত গুপ্ত, দেবাশিস চক্রবর্তী, প্রদীপ পাটোয়া, দেবাশিস পাল, সুমিত ভূঁইয়া, অধ্যাপক অজয় রায় ও সুপ্রদীপ দত্ত রায়। ত্রাণ বিতরণের শুরুতেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেবাশিস চক্রবর্তী ও অধ্যাপক অজয় রায় উপস্থিত দুর্গত পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জ্ঞাপন করে স্বীকার করেন যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বণ্টিত এই খাদ্য সামগ্রী প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। মূলত দুর্গত পরিবারের কাছে অ্যাসোসিয়েশনের পাশে থাকার বার্তাটুকু পৌঁছে দেওয়াই এই ত্রাণ শিবিরের মূল উদ্দেশ্য। এদিনের এই ত্রাণ শিবিরে সঠিক সমীক্ষা ও ত্রাণ বিতরণে স্থানীয়দের পক্ষ থেকে সহযোগিতা করেন শ্রীমৎ সাঁওতাল ও সমীরণ সাঁওতাল। অল্প কয়েকদিনের মধ্যে সংস্থার পক্ষ থেকে আবারও 100 প্যাকেট বিতরণের প্রতিশ্রুতি দেন সদস্য প্রদীপ পাটোয়া। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। 60 বছর কংগ্রেস শাসনীয় শহীদ কনকলতা বড়ুয়ার নামে কেন নেই কোনো অনুষ্ঠান, প্রশ্ন হিমন্ত বিশ্ব শর্মার। উত্তর পূর্ব দিল্লিতে এক নাবালিকা হত্যার মর্মান্তিক কাহিনী। পাহাড় থেকে কাদামাটির স্রোত নেমে ক্ষতিগ্রস্ত ক্ষোভ ধলাই গ্রামে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।